দেখো তাহলে 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কে 1-এর 1 আমরা করছি। একটু কি কি তথ্য দেওয়া আছে আমি একটু সংক্ষেপে লিখি। দেখো প্রশ্নে বলা আছে আমরা এমন একটি সমীকরণ বের করব সরলরেখার যা মূল বিন্দুগামী এবং 3-4 বিন্দুগামী হয়। ঠিক আছে, দেখো আমি একটু লিখে রাখি। মূল বিন্দুগামী মানে 0-0 বিন্দু দিয়েও যাবে, আবার 3-4 বিন্দু দিয়েও যাবে, তাই না? তাহলে দুটি বিন্দু দিয়ে যদি যায় তাহলে আমরা সমীকরণ অনায়াসে ধরে ফেলতে পারি, খুব সহজে কোন আমরা লিখতে পারি। অনুসারে এটা? এটা আমার বইয়ে লেখা 3.6, তোমরা একটু বইটা মিলিয়ে নাও। হ্যাঁ, আমার পিডিএফ এ লেখা 3.6, 3.5 এর 1 নম্বর অঙ্ক। তাহলে 3.5 লিখছি আমি। হ্যাঁ, এটা মনে হয় 3.5 হবে। আর আলামিন যে ছবিটা দিয়েছো একটু আগে গ্রুপে, ওই অনুসারে কিন্তু এটা 3.6 আলামিনের বই অনুসারে। একটু দেখে নিও যেন উল্টা পাল্টা না হয়। 1-এর 1 নম্বর দেখো, তাহলে 0-0 এবং 3-4 বিন্দুগামী একটা রেখার সমীকরণ আমরা জানতে চাই। তাহলে প্রথমেই লিখতে পারি আমরা যে ধরি বা নির্ণয় রেখার সমীকরণ। দেখো আমরা লিখতে পারি এরকম 0-0 ও 3-4 বিন্দুগামী দুইটা বিন্দু দিয়ে যদি যায় এরকম একটা রেখার সমীকরণ আমরা জানি, তাই না? বিন্দুগামী রেখার সমীকরণ সংক্ষেপে লিখে ফেলবা। তাহলে আমরা সূত্রটা কি জানি, x - x1 / x1 - x2, তাই না? তাহলে ধরো তুমি এটা x1 y1 আর এটাকে ধরো x2 y2, তুমি প্রথমে কি লিখবা, x - x1 মানে 0, আবার নিচে কি লিখবা, x1 - x2, x1 - 3 হয়ে যাবে এখানে, ইকুয়াল দিয়ে লিখবা y - y1, তার মানে y - 0, এখানে হবে y1 - y2, তাই না? এটাই কিন্তু সমীকরণ, তুমি একটু সিম্পলিফাই করে দাও। আমরা একটু আর গুণন করে দেই। দেখো কি করতে পারি, -3y = -4x। দেখো এবার x এর পদগুলোকে একসাথে নিয়ে আসো, তাহলে হচ্ছে 4x + -3y না = 0, তাই না? দেখো তো এই সমীকরণে কোনো ধ্রুবক পদ আছে? কোনো ধ্রুবক পদ নাই। আর আমরা জানি ধ্রুবক পদ না থাকলে সরল রেখাটি কি মূল বিন্দুগামী না? দেখো এটা কিন্তু অবশ্যই মূল বিন্দুগামী। দেখছো প্রশ্নে কিন্তু বলেই দেওয়া ছিল এটা মূল বিন্দুগামী হবে। এই দেখো 0-0 বিন্দু দিয়ে যাবে এবং আমরা দেখতেই পাচ্ছি এটা এখানে কোনো ধ্রুবক নাই, সুতরাং এটা মূল বিন্দুগামী। এইটা একটা পদ্ধতি, ওকে? এই পদ্ধতিতে সমাধান করতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা পদ্ধতি আছে, এই যে বিকল্প পদ্ধতি। দেখো বিকল্প, আমি একটু বিকল্পটাও দেখাই দেই, আমাদের যার যেটা ভালো লাগে করো। এখানে প্রথমেই বলা আছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে তুমি প্রথমে ধরে নিবা যে ধরি m ঢাল বিশিষ্ট মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে সমীকরণটা কেমন হবে তৌহিদ বলো? মূল বিন্দু দিয়ে যাবে, ঢাল m হবে। Sir, y - y1 = m into x - x1. আমি তো বিন্দু বলি না যার কোন বিন্দু দিয়ে যাবে, শুধু বলছি মূল বিন্দুগামী। তাহলে y = mx, mx plus c হবে স্যার। কি c হবে না তো কিন্তু? হবে না কারণ মূল হ্যাঁ, বিন্দুগামী। মূল বিন্দুগামী, এই জন্য আমরা লিখলাম y = mx, এটা মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে বলো এখানে তোমার আর অজানা কি আছে? m এর মানটা শুধু অজানা আছে, তাই না? তাহলে এটাকে হলো তোমার জি 1 নং স্যার। দিয়ে রাখো। তুমি সব সময় মনে রাখবা যে জিনিসগুলো অজানা থাকে সেটার মান বের করার জন্য আরেকটা ক্লু দেওয়া থাকবে প্রশ্নে, এবং সেই ক্লুটা কি দেখো এখানে লেখা আছে মূল বিন্দুগামী, আমরা এই তথ্য ব্যবহার করে ফেলেছি। আরেকটা তথ্য বাকি, সেটা হলো 3-4 বিন্দু দেওয়া যাবে, তাই না? তাহলে এখন আমরা লিখতে পারি যে 1 নং রেখা 3-4 বিন্দুগামী, 3-4 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে গমন করাও, m এর মান পেয়ে যাবে 3-4 বিন্দুগামী। সুতরাং যদি 3-4 বিন্দুগামী হয়, y এর জায়গায় 4 বসাবো, m এর জায়গায় x এর জায়গায় 3 বসাবো, তাহলে কি হয় দেখো তো, 4 = m into কত হয় 3। তাহলে m এর মান তুমি কত পাবে এখান থেকে ফাইনালি বলো? m = তুমি পাচ্ছ 4/3, তাই না?
তাহলে এবার 1 নং এ m এর মানটা বসিয়ে দাও, যেটা আমাদের প্রয়োজন ছিল। 1 নং এ m এর মান বসাই, লিখো 1 নং এ m এর মান বসাই। সরাসরি তো স্যার ঢাল বের করা যায় সূত্র দিয়ে। না, হ্যাঁ সরাসরি ঢাল বের করা যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওই যে দুইটা বিন্দু দিয়ে তুমি ওইভাবেও করতে পারো, অনেক ভাবে করা যায়। তবে সবচেয়ে সহজ হলো আমার মনে হয় যে দুইটা বিন্দু থাকলে শেষ, ঝামেলা নাই। দুইটা বিন্দু দিয়ে সমীকরণ আমরা জানি। মানটা বসাই দেই, তাহলে কি হবে? y ইকুয়াল টু, দেখো কত পেয়েছি, m এর মান 4/3 x। তার মানে এটাকে সিম্পলিফাই করলে তুমি পাচ্ছ 4x - 3y ইকুয়াল টু 0। ওকে, তুমি ঢালের মান যদি ওইটা দিয়ে বের করতে চাও যে এটা এই বিন্দু দিয়েও যাবে, সুতরাং ঢাল কত হবে সেটাও হবে। দেখো তুমি এইটাই পাবা, ঢাল 4/3। যেভাবে তুমি ঢালের মান বের করো সমস্যা নাই। এটা কি বুঝেছো? তাহলে এবার একটু তোমরা 2 নম্বর প্রশ্ন একজন পড়ো তো, বই থেকে 1 এর 2 দেখি কি লেখা আছে তোমাদের বইয়ে। পড়ো। এ- একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দুগামী এবং এক্স হ্যাঁ অক্ষের সাথে 60 ডিগ্রি বি 135 ডিগ্রি কোণ হ্যাঁ, উৎপন্ন ঠিক আছে করেছে। ঠিক আছে, হ্যাঁ আমার এখানেও তাই দেখাচ্ছে। তাহলে শোনো, এবার এই সমীকরণটা আমরা কিভাবে বার করবো? প্রথমে বলছে মূল বিন্দুগামী, তাই না? তাহলে আমরা ধরে নেব ঢাল m এবং মূল বিন্দুগামী। আমি দেখাচ্ছি না পুরাটা, সংক্ষেপে দেখাচ্ছি, একটু দেখো। 2 নম্বর অঙ্ক, 1 এর 2 নম্বর অঙ্ক। আমরা ধরে নিলাম এটা ঢাল হলো m, তাহলে m এর মান কত হবে? m ইকুয়াল টু tan থিটা, না? থিটা কত? 60 ডিগ্রি বলেই দিছে। x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে tan 60 ডিগ্রির মান কত বলো? √3 স্যার। লিখলা, তাহলে √3 হয়ে গেছে। তাহলে m এর মান পেয়ে গেছো। আমরা ধরলাম মূল বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কত? y ইকুয়াল টু mx। তাহলে তুমি m এর মান পেয়ে গেছো একটু আগে। m মানেই ঢাল আর ঢাল মানে tan থিটা। y ইকুয়াল টু √3x, এটাই সমীকরণ। তুমি সাজায় লিখতে পারো। বুঝেছো? দেখো বি নম্বরে বলছে 135 ডিগ্রি কোণ তৈরি করবে, তার মানে m এর মান হবে tan 135। পারবা না? তুমি m এর মান পেয়ে গেলে মূল বিন্দু দিয়ে যাবেই বলে দিয়েছে। তাহলে y ইকুয়াল টু mx, শুধু m এর মানটাই জানা দরকার, আর কিচ্ছু জানা দরকার নাই। ক্লিয়ার? দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে? একটা সরল রেখা সমীকরণ দিয়েছে, এই সরল রেখার ঢাল বের করবা এবং অক্ষদ্বয় থেকে কি কি পরিমাণ অংশ কাটবে তা বের করবা। ঠিক আছে? 3 নম্বর অঙ্কে চলে যাই আমি। অ্যানোটেশনটা একটু অফ রাখো তোমরা, হ্যাঁ লিখো না কেউ। 3 নম্বর দেখো, প্রদত্ত রেখা লিখো। প্রদত্ত সমীকরণ, কি সমীকরণ দেওয়া আছে? 6x - 5y + 30। 6x - 5y + 30 ইকুয়াল টু 0, তাই না? তোমাকে বলেছে এই সরল রেখাটার ঢাল কত। যখনই তোমার কাছে ঢাল জানতে চাইবে, তুমি সবসময় এটাকে এই ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, y ইকুয়াল টু mx + c, এই আকারে নেওয়ার চেষ্টা করবা। তাহলে এটাকে আমরা 1 নং দিয়ে রাখি, চলো। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখে চলো, y ইকুয়াল টু mx + c। তাহলে 5y কে আমি ডান পাশে পাঠাই দিই, একটা কাজ করি, প্লাস হয়ে যাবে। 6x + 30 ইকুয়াল টু 5y। এখান থেকে y এর মান বের করো, 5 দ্বারা ভাগ করি, চলো। y ইকুয়াল টু তাহলে কত হবে? 6/5x প্লাস 5 দ্বারা ভাগ করলে এখানে কত আসবে? 6। এবার তুমি এটাকে এই ফর্মের সাথে কম্পেয়ার করো, তাহলে m কত হবে বলো? 6/5। তাহলে লিখতে পারি আমরা 1 নং রেখার ঢাল 6/5। ঠিক আছে? স্যার একটা সরল রেখা থেকে তো স্যার ডাইরেক্ট এভাবে বলা যায়, ঢালটা হবে -x এর সহগ ডিভাইডেড বাই y এর অবশ্যই সহগ। বলা যায়, হ্যাঁ অবশ্যই বলা যায়, কোনো সমস্যা নেই। দেখো এই মানটাই আসছে তোমার। দেখো তুমি যেটা বললে একটু আগে, দেখো এখানে কি আসছে তোমার? 6/5। তাহলে 6টা কি ছিল? x এর সহগ বাই y এর সহগ, মানে তোমার একটা মাইনাস দেওয়া লাগবে, সামনে একটা মাইনাস দিয়ে রাখবো। মাইনাস দিয়া এখানে হবে x এর সহগ, এখানে হবে y এর সহগ। ঠিক আছে? তুমি ফাইনালি দেখো এটাই পাবে। ওকে, তুমি ওইভাবে মনে জি রাখতে স্যার। পারো, কোনো সমস্যা নাই। আর y অক্ষ থেকে কতটুকু কাটবে তুমি বলতে পারো কিন্তু এখান থেকে। c এর মান কত? +6। তাহলে y অক্ষ থেকে সেটা, y অক্ষের ধনাত্মক দিক থেকে সে 6 একক অংশ কাটবে। এটা দেখেই বোঝা যাচ্ছে।
আমরা এখান থেকেও বলতে পারি, অথবা আরেকটা উপায় আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটবে এটা বলার। এটার জন্য আমরা এই সমীকরণটাকে এই ফর্মে নেওয়ার চেষ্টা করবো। দেখো এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই ফর্মে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু লিখি। অনেকভাবে বের করা যায় এটা, হ্যাঁ অনেকভাবে বের করা যায়, তবে সহজ উপায় হলো তুমি সমীকরণটাকে ফর্মে নিয়ে যাও। 1 নং থেকে আমরা পাই, দেখো 1 নং বা কি পাই, 6x মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 30। উভয় পক্ষকে এবার মাইনাস 30 দ্বারা ভাগ করে দাও। মাইনাস 30 দ্বারা ভাগ করলে দেখো কি আসবে, এখানে x বাই এখানে হয়ে যাবে তোমার -5, তাই না? আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, y বাই 30 দ্বারা যদি ভাগ করে এখানে হবে 6 ইকুয়াল টু 1। দেখো এটা কিন্তু ঠিক এই ফর্মে চলে আসছে, এই যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, তাই না? এই ফর্মে চলে আসছে। আর এখান থেকে a এর মান কি, a হলো x অক্ষ থেকে কতটুকু কাটা হইলো, আর b এর মান হলো y অক্ষ থেকে কতটুকু কাটা হলো, তাই না? তাহলে এখান থেকে তুমি এবার দেখে দেখে বলে দিতে পারো যে x অক্ষ থেকে কতটুকু কাটবে, -5, y অক্ষ থেকে কাটবে +6। বোঝা গেল? এটাই অ্যান্সার। তাহলে সবচেয়ে সহজ বুদ্ধি হলো তুমি সমীকরণ আকারে নিয়ে যাও, তাহলে তুমি দেখে দেখে বলে দিতে পারবা, আর তুমি এই সমীকরণে না এনেও মান বের করতে পারবা। বুঝেছো? কিভাবে পারবা আমি একটু শিখিয়ে দিই তোমাদের, তোমাদের ভালো লাগলে কইরো। এক্স অক্ষ থেকে যতটুকু কাটবে সেটার মানে কি, সেটার মানে কিন্তু হলো এরকম, ধরো আমাদের রেখাটা যদি এরকম হয়, ধরো রেখা যদি এটা হয়, তার মানে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ, তাই না? তাহলে এই বিন্দুতে ওয়াই এর মান কত বলতো, 0 না? এই বিন্দুতে ওয়াই এর মান 0, তাই তুমি ওয়াই এর মানটা বের করো, দেখো কত আসে। ওয়াই এর মান তুমি যদি 0 বসাও এখানে, দেখো তুমি কি থাকে, 6x ইকুয়াল টু -30, তাই না? তোমার x এর মান কত আসে বলো, -5। তার মানে বিন্দুটা কত, -5,0। মনে রাখবে এরকম, আমি কিন্তু চিত্রটা আন্দাজে এঁকেছি, এটা এইদিকে থাকবে বিন্দুটা, হ্যাঁ? তাহলে -50, তার মানে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত, -5 একক। দেখছো? তার মানে x অক্ষ থেকে সে কতটুকু অংশ কাটবে, -5 একক। তুমি এখানেও তাই পাচ্ছ। আবার যদি চাও যে স্যার y অক্ষ থেকে অংশ কাটবো কিভাবে, তাহলে y অক্ষ থেকে দেখো এই অংশটুকু কাটে, এই যে এই অংশটুকু, তাই না? এই অংশটুকু মান বের করবো কিভাবে, এই বিন্দুটা বের করলেই হবে। এই বিন্দুতে x এর মান 0, তুমি 1 নং x এর মান 0 বসাও, দেখো তুমি y এর মান কত পাও, দেখো তুমি y এর মান 6 পাইবা। তার মানে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 6 একক। বুঝেছো ছেলেরা? জি স্যার। জি স্যার। তুমি এইভাবেও বের করতে পারো, আর আমার মতে সবচেয়ে ভালো হলো সমীকরণে একবার নিয়ে যাও, এত ঝামেলায় না গিয়া। দেখো তুমি এখান থেকে দেখে দেখে বলে দিতে পারবা। ওকে, তাহলে 1 নং সবগুলো অঙ্ক আমরা ইনশাআল্লাহ পারলাম, আলহামদুলিল্লাহ। এবার দেখো 2 নং রেখা কি বলছে, দুইটি সরল রেখার উভয়ে দুইটা সরল রেখা আছে। এই দুইটা সরল রেখা কি করবে, দেখো দুইটাই 3-4 বিন্দু দিয়ে যাবে। দেখো দুইটাই 3 বিন্দু দিয়ে যাবে, এবং একটা হবে x অক্ষের সমান্তরাল আর একটা হবে x অক্ষের উপর লম্ব। এই জিনিসটা আমি তোমাদের একটু শিখাই রাখি। দেখো x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণটা কেমন হয়, দেখো বিষয়টা একটু ভালো করে মনোযোগ দাও। ধরো ছোট্ট করে দেখাই, এই হলো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। ধরো x অক্ষের সমান্তরাল একটা রেখা আমি আঁকবো, ধরো এখানে নিলাম 1 2। দেখো 1 2 নেওয়ার পরে আমি যদি এই যে x অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকি, দেখো তো এটা কি x অক্ষের সমান্তরাল হইলো না রেখাটা? জি স্যার। তাহলে এই রেখার একটা বৈশিষ্ট্য তুমি খুঁজে বার করো, এই রেখার বৈশিষ্ট্য কেমন। দেখো এই রেখার প্রত্যেকটা বিন্দুতে y এর মান দেখো 2, কারণ কি আমি y এর মান 1 2 এই 2 একক ওঠার পরে আমি শুধু ডানে বামে গিয়েছি, ডানে বামে গেছি। ডানে বামে যাওয়ার মানে হলো x এর মান কমবে বাড়বে, কিন্তু y এর মান আর কমবে বাড়বে না, যেহেতু উপরে নিচে যাচ্ছি না। উপরে নিচে গেলে y এর মান কমে এবং বাড়ে, আর ডানে বামে গেলে x এর মান কমে বাড়ে। মনে রাখবা তথ্যগুলা। ওকে, তাহলে যেহেতু আমি y এর মান 2 যাওয়ার পরে আর উপরেও যাচ্ছি না নিচেও নামছি না, তার মানে y আমি 2 পর্যন্ত গিয়ে স্থির হয়ে গেছি। কিন্তু আমি রেখাটা দেখো ডানে বামে বিস্তৃত, তার মানে x এর মান এখানে পরিবর্তনশীল।
কিন্তু y এর মান পরিবর্তনশীল নয়, y এর মান ফিক্সড হয়ে গেছে। y এর মান কত এখানে? y ইকুয়াল টু 2। 2। তাহলে এই রেখার একটা বৈশিষ্ট্য হলো y ইকুয়াল টু 2। এটা এমন একটা রেখা যে এই রেখার সকল বিন্দুতে y এর মান সব সময় 2। তুমি এই বিন্দুর কথা ভাবো, y এর মান 2। এই বিন্দুর কথা ভাবো, y এর মান 2। তুমি এই বিন্দুটার কথা ভাবো, y এর মান 2। বুঝছো? তার মানে আমরা বলতে পারি y ইকুয়াল টু সামথিং। এই যে 2 না হয় এর তো 3 ও হইতে পারতো, -5 ও হইতে পারতো, তাই না? যে কোনো মান হইতে পারতো। তার মানে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল, যেই রেখাটা x অক্ষের সমান্তরাল তার সমীকরণ কেমন হবে? y ইকুয়াল টু কোনো একটা মান। আমরা ধরে নিলাম y ইকুয়াল টু, ধরলাম a বা b, তুমি যা খুশি ধরো। বুঝছো? a বলতে যে কোনো একটা মান, এটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। এটা কি বুঝতে অসুবিধা আছে কারো? না স্যার। না তাহলে স্যার। x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ তুমি ভাববা y ইকুয়াল টু কোনো একটা মান, যে কোনো একটা মান হইতে পারে, y ইকুয়াল টু একটা ধ্রুবক, এটা মনে রাখবা। আর x অক্ষের সমান্তরাল হওয়ার মানেই হলো সেই রেখাটা y অক্ষের উপর লম্ব হবে। একই কথা, এই কথা আর y অক্ষের উপর লম্ব একই কথা, কিন্তু দুটো কিন্তু প্যাচ লাগাইও না। y অক্ষের উপর লম্ব বলে যেইটা জিনিস বোঝায়, x অক্ষের সমান্তরাল বলে একই জিনিস বোঝায়। ওকে, এবার আসো আমরা এখান থেকেই x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা দেখে ফেলি, সেটা কেমন হয় দেখো। এইবার আমি যদি এরকম একটা মান নিই, দেখো একটু তাকাও। ধরো x এর মান আমি দিলাম 1 2 3। x এর মান 3 যাওয়ার পরে আমি আর ডানে বামে যাচ্ছি না, আমি এবার মনে করো উপরে নিচে চলে গেলাম রেখাটা নিয়ে, দেখো দেখছো? তার মানে এখানে এই যে এই রেখার উপরে y এর মান কমবে পারবে যেহেতু উপরে নিচে যাচ্ছে, কিন্তু x এর মান ফিক্সড হয়ে গেছে। x এর মান 3, তুমি যে কোনো বিন্দু নাও, এই বিন্দু নিলেও x এর মান 3, এই বিন্দু নিলেও x এর মান 3, এইখানেও x এর মান 3, তুমি যে বিন্দুই নাও। তার মানে এই রেখার একটা বৈশিষ্ট্য কি? x ইকুয়াল টু 3। তার মানে দেখো এটা হয়ে গেছে কার সমান্তরাল? y অক্ষের। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখা, এটা কেমন হবে? রেখার সমীকরণ x ইকুয়াল টু যে কোনো একটা মান। তাহলে x ইকুয়াল টু আমরা ধরলাম a অথবা b, তুমি এখানে b ও লিখতে পারো তোমার ইচ্ছা। আগে যেহেতু a লিখছি তুমি b লিখতে পারো। অনেক বই লেখা x ইকুয়াল টু a, y ইকুয়াল টু b, এগুলো ব্যাপার না, মানে এখানে একটা মান হবে আর কি, যে কোনো একটা। তাহলে তথ্যগুলো কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? স্যার। এইবার তাহলে তুমি এই 2 নম্বর অঙ্কটা সমাধান করতে পারবা। দেখো 2 নম্বর প্রশ্নে আসি আমরা। দেখো 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বরে বলা আছে তুমি এমন একটি সরলরেখার সমীকরণ বের করবা, দুইটা চাইছে। প্রথমে একটা চিন্তা করো, যে সরলরেখাটা 3 - 4 বিন্দু দিয়ে গমন করবে এবং x অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে? তাহলে 2 এর প্রথম অংশটা লিখবা। মনে করি, লিখো, মনে করি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এবার বলো x অক্ষের সমান্তরাল রেখা কেমন হবে? y ইকুয়াল টু সামথিং, তাই না? তাহলে আমি ধরলাম y ইকুয়াল টু, ধরো b, b হলো যে কোনো একটা মান, এটাই হলো তোমার সেই রেখা, এটাকে আমরা 1 নং দিলাম। তাহলে এই রেখাটা কি হবে বলো? প্রশ্নে বলে দিয়েছে 3 - 4 বিন্দুগামী, তাই না? তাহলে লিখো 1 নং রেখা, 1 নং রেখা 3 - 4 বিন্দুগামী। যদি এই বিন্দুগামী হয় তাহলে y এর মান কত বসাবে তুমি? -4। x এর মান তো বসানোর জায়গাই নাই। দেখো b এর মান তুমি পাইয়া গেলা কত? -4। তাহলে 1 নং এ মান বসাই দাও, y ইকুয়াল টু -4। তুমি এটাকে একটু সাজায় লিখো, y + 4 = 0। বুঝেছো? এটাই হলো প্রথম রেখার সমীকরণ, ঠিক আছে? সমস্যা হলে আমাকে একটু বলো। আবার দ্বিতীয় একটা রেখা চাইছে, সেই রেখাটা কি x অক্ষের উপর লম্ব। তাহলে এখানে লিখো আবার x অক্ষের উপর লম্ব। x অক্ষের উপর লম্ব কথাটার মানে কি বলতো?
ওয়াই অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এক্স অক্ষের উপর লম্ব, অর্থাৎ এইখানে লিখবো অর্থাৎ দিয়ে, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এই রেখাটা কেমন হবে বলো? ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু সামথিং x is equal to লিখলাম, a। মনে করো এক্স ইকুয়াল টু এ, এটাকে দিলে তুমি 2 নং রেখা। তোমাকে প্রশ্ন বলছি এই রেখাটাও 3-4 বিন্দুগামী, 3-4 বিন্দুগামী, তাই না? তাহলে বাকিটা করে নিও। এর যদি 3-4 বিন্দুগামী হয়, এক্স এর জায়গায় 3 বসাবা, এর মান 3, তার মানে তুমি মান পেয়ে যাবে। আশা করি পারবে। হ্যাঁ, ক্লাস আর কত করাবেন? আমার আরেকটা জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে অলরেডি। কি? আচ্ছা ঠিক আছে, যদি পারো 5 মিনিট সময় দাও, নইলে এখনই ছুটি দিয়ে দিই সবাইকে। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটে একটা জিনিস দেখাতে চাই, ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 5 মিনিট পরে। হ্যাঁ, 5 মিনিট লাগবে না। হ্যাঁ, ইনশাল্লাহ এর মধ্যে কভার হয়ে যাবে। দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বরে দেখো কি বলছি, ax plus by equal to c, এই রেখা এবং এই দুইটা রেখা কি রেখা নির্দেশ করছে। দেখো তাহলে প্রথম রেখা আমরা সংক্ষেপে লিখি, কি কি মান দেওয়া আছে। ax plus by equal to c, দেখো ax plus by এটা হলো 1 নং রেখা। আরেকটা রেখা দেওয়া আছে, রেখাটা কি একটু বলো? x cos alpha y sin alpha equal to p, y sin alpha equal to p, তাই না? তোমাকে বলেছে এই দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করছে। যদি নির্দেশ করে তাহলে p এর মান abc এর মাধ্যমে প্রকাশ করো, তাই না? তাহলে এই দুইটা সমীকরণ যদি একই রেখা নির্দেশ করে, একই রেখা নির্দেশ করে শর্ত কি? x এর সহগ y এর সহগ এবং ধ্রুবক পদের অনুপাত সমান হবে, তাই না? জি স্যার। তোমরা একটু আগে প্রমাণ দেখেছি, প্রমাণটা আমরা শিখিয়েছি। তাহলে লিখবে এখানে যেহেতু 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং, 2 নং একই রেখা নির্দেশ করে, সুতরাং লেখো একই রেখা নির্দেশ করে, সুতরাং দেখো আমরা একটা কাজ করি যে x এর সহগ কত, প্রথমে a, পরে আছে cos আলফা। তাহলে a আর cos আলফার অনুপাত নাও, a বাই cos আলফা ইকুয়াল টু b বাই sin আলফা, p বাই sin আলফা ইকুয়াল টু c বাই p আমরা লিখতে পারি, তাই না? তার মানে আমরা এবার প্রথম অনুপাত আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব। লিখো এখন এই দুইটাকে সমান ধরো, a বাই cos আলফা ইকুয়াল টু c বাই p। এখান থেকে তুমি cos আলফার মানটা একটু বের করো দেখি। cos আলফার মান বলতে পারো কত হবে? cos আলফা হবে তোমার দেখো ap বাই c, তাই না? জি স্যার। c, এটা হলো cos আলফার মান। তাহলে একটা কাজ করো, তুমি cos স্কয়ার আলফা বের করে রাখো, একটু পরে বুঝবা কেন করেছি আমরা। এটা না করলেও পারি, এখন তাও আগায় রাখি কাজ। এখানে তুমি পাবা a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার, এটাকে দিয়ে দাও 1 নং সমীকরণ, এটাকে দাও তাহলে 3 নং। আবার তুমি লিখো আবার দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করো। এখান থেকে sin আলফার মান বের করব, b বাই sin আলফা ইকুয়াল টু c বাই p, তাই না? এইখান থেকে যদি sin আলফার মান বের করো তাহলে কত পাইবা দেখো তুমি? bp বাই c, দেখো bp বাই c। এখান থেকে তুমি sin স্কয়ার করে ফেলো, sin স্কয়ার আলফা ইকুয়াল টু তুমি পাবা b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার, এটাকে দিয়ে দাও 4 নং সমীকরণ। তুমি যদি স্কয়ার না করো তাহলে এটাকে দিবা 3, এটাকে দিবা 4, এরপরে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করবা তুমি, বুঝছো? এবারে এই দুটো যোগ করলে দেখো 1 হয়ে যাবে, sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। বুঝতে পারছি? আমরা চাইলে আগেও স্কয়ার করে রাখতে পারি, না হলে পরেও স্কয়ার করতে পারবো। আমরা যেহেতু আগে স্কয়ার করে রাখছি, আগে রাখছি কাজ, তাহলে এখন শুধু লিখবা 3 প্লাস 4, 3 নং সমীকরণ আর 4 নং যোগ করে দাও। যোগ করে দিলে বলো কত হবে? cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা কত হবে? 1 ইকুয়াল টু, সংক্ষেপ করতেছি আমি, রাইট সাইডে হবে a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার, আর এখানে হবে প্লাস b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার।
এবার এখান থেকে তোমার পি এর মান বের করতে হবে, খুব সংক্ষেপে বের করা যায়। দেখো 1 ইকুয়াল টু লসাগু কত হবে বলো, সি স্কয়ার, তাই না? তাহলে এখানে আমার A পি square। স্কয়ার একবার কমন নিয়ে নেই, তাহলে কি থাকলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার নাকি? তাহলে তুমি একটু আর গুণন করে দাও, আর গুণন করলে কি পাবে, পি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। তাহলে পি স্কয়ারের মান কত হবে, পি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? সুতরাং পি ইকুয়াল টু রুট করে দিলে এখানে হয়ে যাবে একবারে প্লাস মাইনাস, এটাকে রুট করলে শুধু হবে সি, আর এটা রুট থেকে যাবে। এটাই হলো পি এর মান এবিসি এর মাধ্যমে। বুঝেছো সবাই? জি স্যার। শুধু ক্যালকুলেশন এখানে। তাহলে সবসময় মনে রাখবা, যদি বলে তোমাকে দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করছে, তখন প্রথমেই এই তথ্যটুকু বানাই নিবা, এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ আর ধ্রুবক পদ সমান ধইরা এরপরে তুমি তোমার সুবিধা মতো কাজ করে নিবা, তাহলে সকল মান পেয়ে যাইবা। তোমার সামনের কয়েকটা অঙ্ক করার চেষ্টা করো, হ্যাঁ, আগায় রাখার চেষ্টা করো। আমি নেক্সট ক্লাসে আরো বেশ কিছু অঙ্ক করবো, আজকে তো থিওরি বোঝালাম অনেকটুকু। তো আজকে দেখো আমরা এই পর্যন্তই রাখছি, ইনশাল্লাহ